তোমার মহান কীর্তির থেকেও তুমি মহান। কার কথা বলছি বলুন তো? সেই দয়ার সাগর বিদ্যাসাগর, বীর সিংহের সিংহ শিশু। এই বিদ্যাসাগর মহাশয়কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাংলা গদ্য সাহিত্যের প্রথম শিল্পী। এই বিদ্যাসাগর মহাশয় ছোটবেলায় ভীষণ রকম দুরন্ত ছিলেন, আপনারা জানেন, এবং প্রচণ্ড মেধাবী। যার সেই বাবার হাত ধরে কলকাতা যাওয়ার পথে মাইলস্টোন দেখে 1 থেকে 9 পর্যন্ত ইংরেজি সংখ্যা শেখা। সেই বিদ্যাসাগর, যার কথা বলতে গেলে সময় শেষ হবে না, এমনই একজন মহামানব উনি। আর আমরা মেয়েরা বিশেষত আজকে যে এত আমরা ডানা মেলে উঠতে পারি, অর্ধেক আকাশ আমাদের, এই মহান মানবটির জন্যই। এই বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতেন আমরা এত দূর এগোতেই পারতাম না। তাই প্রত্যেকটি মেয়ের কিন্তু এই বিদ্যাসাগর মহাশয়কে অবশ্যই জানা উচিত। অগাধ পাণ্ডিত্যের জন্য উনি তো বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, কিন্তু দয়ার সাগর কিভাবে হয়েছিলেন? ওনার মা ভগবতী দেবী ছিলেন ভীষণ একজন দয়ালু মহিলা। এই মাকে দেখেই উনি হয়ে ওঠেন মমতাময়। এতটাই দয়ার সাগর উনি ছিলেন, ওনার চরম দারিদ্র্যের মধ্যেও কিন্তু পরোপকার করতে কিন্তু উনি ছাড়েননি। ওনার জীবনের অনেক মূল্যবান ঘটনা রয়েছে, অনেক স্মরণীয় ঘটনা রয়েছে। এই মানুষটি বিধবা বিবাহ প্রবর্তন করেছিলেন ওনার আন্দোলনের জন্যেই। বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল সেই সময় ব্রিটিশ সরকারের। লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেছিলেন এবং লর্ড ক্যানিং এই আইনটি পাশ করেছিলেন। এই বিধবা বিবাহ প্রবর্তন করতে গিয়ে বিদ্যাসাগরকে কম অপদস্থ হেনস্থা হতে হয়নি। কারণ জানেন তো, সেই সময়কার সমাজ ভীষণ রক্ষণশীল সমাজ ছিল। এই সম্পর্কে একটি ছোট্ট ঘটনার কথা বলি আপনাদের। বিদ্যাসাগর মহাশয় একটা সভায় গেছেন, তো সেখানে একটা জমিদারের বাড়িতে সভাটা হচ্ছিল। তো ওনাদের জন্য অনেক ভুরি ভোজের ব্যবস্থা হয়েছে। তো সেই বাড়িরই মানে সেই জমিদার মহাশয়ের আর কি একটি 10 বছরের ছোট্ট মেয়ে হঠাৎ এসে সেই সভায় এসে বলছে, বাবা দেখো না, আমাকে না কেউ সকাল থেকে কিচ্ছু খেতে দিচ্ছে না, কত কি রান্না হচ্ছে, আমি কেন খেতে পারবো না? তো তার বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলেন, কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের এই ঘটনাটি ভীষণ রকম মন কেড়ে নেয়, হৃদয়ে ঘা দেয়। উনি ভাবতে থাকেন যে আমাদের দেশে কেন মেয়েদের এই রকম করুণ অবস্থা। ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের প্রবীণ লোকেদের সঙ্গে বিয়ে দেয়া হতো, ঘাটের মরা যাকে বলে, তাদের সঙ্গে বিয়ে দেয়া হতো। তো স্বভাবতই সেই বৃদ্ধ তার স্বামীটি মারা গেলে এই অল্প বয়সী মেয়েগুলো বিধবা হয়ে যেত। আর জানেন সেই রক্ষণশীল সমাজে বিধবাদের ওপর যে কি নির্যাতনটা হতো তা আজকের দিনে দাঁড়িয়ে আমরা কল্পনাও করতে পারি না। তাদের নির্জলা একাদশী পালন করতে হতো, আরও নানান রকম ব্রত পালন করতে হতো, তাদের নিরামিষাশী হতে হতো, কোনো আমিষ খাবার তাদের খাবার অধিকার ছিল না। পরনে
সাদা কাপড়, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ফুলের মতো মেয়েগুলো কি নিদারুণ যন্ত্রণার শিকার হতো। এটাই বিদ্যাসাগর মহাশয়ের প্রাণকে কাঁদিয়েছিল। উনি ঠিক করলেন যে এদের জন্য আমাকে কিছু করতে হবে। এই ঘটনার জেরেই উনি বিধবা বিবাহ প্রবর্তন করার জন্য চরম আন্দোলন করেন। তার জন্য ওনাকে অনেক অনেক ভাবে হেনস্থার শিকার হতে হয়। তো শুধু এই আইন প্রবর্তন করেই কিন্তু ক্ষান্ত হননি উনি। প্রচুর বিধবার বিবাহ দিয়েছেন, এমনকি নিজের ছেলের সঙ্গে, ওনার ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে একজন বিধবা মেয়ের উনি বিবাহ দিয়েছিলেন। মানে শুধুমাত্র মুখের কথায় নয়, কাজেও করে দেখিয়েছেন। তবে এই বিদ্যাসাগর মহাশয়ের দাম্পত্য জীবন নাকি খুব একটা সুখের ছিল না। মানে যারা গবেষণা করেছেন ওনার জীবন নিয়ে, তাদের কথা থেকে উঠে এসেছে। তার কারণ হচ্ছে ওনার বিয়ে হয়েছিল মাত্র 14 বছর বয়সে বিদ্যাসাগর মহাশয়, আর ওনার পত্নী দীনময়ী তখন ছিলেন 8 বছর বয়সে। তো বিয়ের পর 15 বছর ওনাদের কোনো সন্তান হয়নি। তার জন্য ওনার দ্বিতীয় বিবাহ দেওয়ারও কথা বাড়ি থেকে ভাবা হয়েছিল, কিন্তু উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। তারপর বিয়ের পর 16 বছর বয়সের মাথায় ওনার প্রথম পুত্র সন্তান আসে নারায়ণচন্দ্র। তারপর আরও 4টি কন্যা সন্তান ওনার হয়। তো সেই জন্য এই নারায়ণচন্দ্রকে স্বভাবতই ওনার স্ত্রী খুব স্নেহ করতেন, এবং বাড়ির সবাই স্নেহ করত, এবং সবার স্নেহের বশবর্তী হয়ে যা হয় আর কি, ওনার সন্তান একটু বিপথগামী হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই নিয়ে ওনাদের দাম্পত্য জীবনে ভীষণ রকম অশান্তির সৃষ্টি হয়। তো যাই হোক, এই বিদ্যাসাগর মহাশয় মেয়েদের জন্য যেভাবে উনি শিক্ষা বিস্তার করেছেন, মেয়েদের জন্য প্রচুর স্কুল তৈরি করেছেন। শুধু বিধবা বিবাহ প্রবর্তনই করেননি, এই যে বাল্য বিবাহ, বহু বিবাহ, এর বিরুদ্ধে উনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই সব কিছুর জন্য উনি সারা জীবন আন্দোলন করে গেছেন, নারী শিক্ষার জন্য। বিশেষত মেয়েরা কেন শিক্ষার আলো দেখতে পাবে না, সেই যুগে দাঁড়িয়ে উনি কিন্তু এটা ভেবেছেন, এবং শুধু ভাবা নয়, করে দেখিয়েছেন। প্রচুর মেয়েদের জন্য উনি স্কুল তৈরি করেছেন। ওনার জীবনে এরকম প্রচুর ছোট ছোট ঘটনা রয়েছে, যেগুলো থেকে মানে ওনাকে আরও বেশি করে ওনাকে ভেতর থেকে আমরা জানতে পারি। ওনার শিরদাঁড়াটা সারা জীবন উনি কিন্তু সোজা করে রেখেছিলেন। সেই সময় ব্রিটিশ সরকার ছিল, বুঝতেই পাচ্ছেন ব্রিটিশরা আমাদের কি চোখে দেখত। একবার উনি কার সাহেবের অফিসে গেছেন। তো সেখানে উনি গিয়ে দেখছেন যে কার সাহেব চেয়ারে বসে টেবিলের ওপরে পাটা তুলে, জুতো পরে পাটা তুলে বসে আছেন, এবং উনি যাওয়ার পরও পাটা নামাননি। এতে উনি ভীষণ রকম অপমানিত হন, কিন্তু ওখানে উনি কিছু বলেননি। তো পরে একবার ওই কার সাহেব কোনো কাজে বিদ্যাসাগর মহাশয়ের অফিসে এসছেন। ব্যাস, বিদ্যাসাগর মহাশয়ও কিন্তু ঠিক ওনার মতো করেই বসলেন, চেয়ারে বসলেন, টেবিলের ওপর পাটা তুলে। এইভাবেই উনি সেই অপমানের প্রতিশোধ নেন। তারপর তো উনি আপনারা জানেন যে উনি মাকে এত ভালোবাসতেন যে একবার মায়ের ডাকে গভীর রাতের অন্ধকারে বর্ষার সময় দামোদর নদের জল যখন উত্তাল, সেই সময় উনি সেই দামোদর নদ পার করে মায়ের কাছে এসেছিলেন। তারপর এটা শুধু নয়, মানে উনি যে দয়ার সাগর ছিলেন, মানে ওনার চাল চলন, ওনার পোশাক আশাক একেবারেই সাধারণ মানের ছিল। আর রাস্তায় উনি যে কোনো মানুষ খুব অসুস্থ অবস্থায় রয়েছে, একবার এরকম হয়েছে, একজন মলমূত্র মেখে একটা অসুস্থ ডায়রিয়া রোগী রাস্তায় পড়ে আছে, উনি তাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যান। শুধু তাই না,
একবার কারমাটার স্টেশনে উনি নেমেছেন, তো একজন বেশ বাবু সাহেব, মানে বাবু প্রকৃতির লোক আর কি, কুলি কুলি বলে ওনাকে ডাকছেন। তো উনি তার লাগেজটা বয়ে নিয়ে গিয়েছিলেন। এই রকমই উনি ছিলেন। তারপর সেই ভদ্রলোক জানতে পারেন যিনি হচ্ছেন বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বিদ্যাসাগর মহাশয়কে আমরা যুগের পর যুগ ধরে ওনাকে স্মরণ করব, শ্রদ্ধার আসনে বসাবো। আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাদের আমরা ওনার জীবন সম্পর্কে জানাই এবং জানাতে থাকব। তবে না এই পরবর্তী প্রজন্মগুলো এই মহামানবদের জীবনী দেখে পড়ে শিখবে এবং নিজেকেও আদর্শ মানুষ করে তুলতে পারবে। আপনারাও সবাই বিদ্যাসাগর মহাশয়কে জানুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।